আলহামদুলিল্লাহ। আমাদের এখনকার ক্লাসটা হলো যে আমরা কিভাবে নিজেরা ওমরা করতে পারি এবং হচ্ছে যে আমরা কিভাবে হজ এজেন্সি বাছাই করতে পারি এই জিনিসগুলো ইনশাআল্লাহ এখন আমরা জানবো। তো আমাদের এই অধিকাংশ আলোচনায় মূলত হজ ওমরাহ টাইমলাইন যে বইটা আছে এই বইটা থেকে নেয়া হয়েছে। তো আমরা এখন ধাপে, ধাপে বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার! তো বাংলাদেশ থেকে ওমরায় যাওয়ার যে ধাপগুলো, এই ধাপগুলো এখানে ১ম এ সংক্ষেপে আলোচনা করা আছে। অর্থাৎ আমাদের একজন ব্যক্তি ওমরায় যাওয়া জন্য যে প্রসিডিউর এবং আমরা যদি কক্সবাজারে যাই এটাও অনেকটা সেম প্রসিডিউর। অথবা যদি আমি অন্য কোনো একটা দেশ ভ্রমণে যাই এটা প্রসিডিউরটা সেম। যদিও গুরুত্ব মাহাত্ম্য এটা তো বলাই বাহুল্য। বাকি সিস্টেমগুলো সব সেম। যেকোনো একটা দেশে যাওয়ার জন্য ভিসা লাগে, পাসপোর্ট লাগে, ওই দেশের হোটেল বুকিং করা লাগে, প্রসিডিউর গুলা সেম। তো আমরা মূলত আসলে এজেন্সি থেকে কয়েকটা কাজ করতে হয়। একটা হচ্ছে ভিসা এবং টিকিটটা এজেন্সি থেকে করে নিতে হবে। আর বাকি কাজ চাইলে নিজেরাও করা যায়। তো এখানে মোটামুটি একটা খরচের বিষয় দেওয়া আছে যে ভিসার ক্ষেত্রে নরমালি দেখা যায় এটা কম বেশি হয় একেক বছর একেক রকম থাকে। কখনো ১৮,০০০ কখনো ২০,০০০ কখনো ১৬,০০০ এরকম থাকে। টিকেট, টিকেটটা আসলে এয়ার টিকেটে আসলে কোনো ফিক্সড টিকেটিং নেই। আমাদের বাসের ক্ষেত্রে যেমন টিকিটের ফেয়ার গুলো ফিক্সড থাকে কিন্তু এয়ারের ক্ষেত্রে কোনো ফিক্সড ভাড়া নেই। অর্থাৎ ভাড়াটা অল টাইম ভ্যারি করে এবং ভ্যারি করে ডিপেন্ড যে কতগুলো যাত্রী আছে। দেখা গেল যে ওই রুটে বন্ধের দিনে প্রচুর পরিমাণে লোকজন যাতায়াত করছে তখন দেখা যায় ভাড়াটা বেড়ে যায়। তো এই টিকিটটা যদি আমরা অনেক লম্বা সময় আগে কাটতে পারি তাহলে দেখা যায় যে ভাড়া কমে যায়। মক্কার হোটেলে বাংলাদেশী টাকায় ৳১০,০০০ মতো খরচ হবে। ১০-১২ দিনে মদিনা হোটেলেও ৳১০,০০০ মতো খরচ হবে। ১৫ দিনে খাবারে ৳৯,০০০ মতো জেদ্দা থেকে মক্কা যাওয়া লাগবে। মদিনা থেকে জেদ্দা যাওয়া লাগবে, মক্কা থেকে মদিনা যাওয়া লাগবে, মদিনা থেকে মক্কা যাওয়া লাগবে। এগুলোতে মোটামুটি ৳২,০০০ র কাছাকাছি। তো সেই হিসেবে ধরেন ১,৫,০০,০০০ ১,৮০,০০০ এই লেভেলে একটা খরচ হয়। তো আমরা ধাপে, ধাপে জানবো যে কিভাবে এই খরচগুলা হয়। ১ম এ আসলে টিকিট। টিকিট আসলে একটা বড় খরচ। টিকিটটা যদি আসলে আমরা কমে কাটতে পারি তো দেখা যাবে যে খরচের অনেকটা অংশই কমে আসবে। আমরা যদি ৩ মাস আগে বা ৪ মাস আগে, ৫ মাস আগে আচ্ছা এয়ারের টিকিটের ক্ষেত্রে আপনি চাইলে ১ বছর আগে পারচেজ করতে পারেন। কোন প্রবলেম নেই। তো টিকিট যত আগে হবে আপনার টিকিটের খরচটা তত কম হবে। হ্যাঁ, তবে রমজান মাসে টিকিটের খরচ সবচেয়ে বেশি থাকে। হোটেল। মক্কা মদিনার হোটেলের সিস্টেম হলো প্রতিদিন রুম হিসেবে অর্থাৎ চেক আউট টাইম দুপুর ২ টা। তো একটা রুম যদি ৳৭০ হয় তো ৳৩০ করে বা ৳৩৩ করে যদি হয় তাহলে ৳২১০০-২২০০ প্রতিদিন। তো রুমে সিট থাকে হচ্ছে সাধারণত ৪ টা ৫ টা। অনেক সময় 4 বেডের রুমকে এজেন্সির লোকরা এটাকে ৫ টা ৬ টা পর্যন্ত করে ফেলে। তাহলে এই ৳২১০০ কে ভাগ হবে ৪ দিয়ে। তাহলে ৳৫২৫। তাহলে ১০ দিন যদি আমি থাকি তো সেক্ষেত্রে আমার এটা হয়ে যাবে ৳৫,২৫০। তো বলার উদ্দেশ্য হলো যদি কেউ নিজেরা যেতে চায় সেক্ষেত্রে অবশ্যই ৪ থেকে ৫ জন হইতে হবে। কারণ একা, একা গেলে খরচ অনেক বেশি পড়বে। কারণ একজনের জন্য ওই রুমের ভাড়া ৳৭০, ৳৮০, ৳১০০। আবার দেখা যাবে যে এইটা ৫ জনের জন্য একই ভাড়া। অর্থাৎ ওরা ওই সিঙ্গেল বেড ভাড়া দেয় না। হ্যাঁ, সিঙ্গেল বেড নেয় এজেন্সি আলাদা। তারা যেটা করে ৫০ জন হাজিকে একসাথে নিয়ে যায় তো তারা ভাগ করে দেয়। কিন্তু হোটেল আলাগুলো সাধারণত রুম দেয়। কারণ এক রুমে তো আর আপনাকে ২ জন অপরিচিত যাত্রীকে দিবে না। তো সেই হিসেবে যদি ১ জন হয় সেক্ষেত্রে এজেন্সি ভালো, ২ জন হলে এজেন্সি ভালো। আর যদি ৪-৫ জন বা ১০-১২ জনের গ্রুপ হয় যদি গ্রুপে ২-১ জন থাকে যে আগেই ওমরা করেছেন সেক্ষেত্রে এই এজেন্সিতে না গিয়ে নিজেরা গিয়েও সব কাজ করা যাবে। খাবারের ক্ষেত্রে সাধারণত অ্যা মক্কা মদিনায় বাঙালি ক্যাটারিং পাওয়া যায়। তো এরা সাধারণত রুমে খাবার দিয়ে যায়। আবার আপনি হোটেল থেকে হইতে পারেন। তো রুমে খাবার দিলে সাধারণত ১০ থেকে ১২ রিয়াল নিবে। রুমে যদি খাবার দিয়ে দেয়, আপনি হোটেলের সাথে কনট্যাক্ট করলে এরা খাবার ব্যবস্থা করে দেয়। আর হচ্ছে যে সকাল নাস্তা ২ থেকে ৩ রিয়াল নেয়। তবে আপনি যদি হোটেলে খান, তো হোটেলে খেতে গেলে মোটামুটি উটের গোশ বা আপনি গরুর গোশ সবই পাওয়া যায় বাংলাদেশী যেখানে বাঙালির প্রচুর পরিমাণে হোটেল আছে। কিন্তু ওই খাবারটাই আপনাকে প্রায় ১৫ রিয়ালের মতো নিবে। অর্থাৎ ১৪ থেকে ১৬ রিয়াল নিবে। তো সেই হিসেবে আমাদের প্রত্যেক দিন অ্যা আনুমানিক দেখা যাবে যে ২৫ রিয়াল ৩০ রিয়ালের মতো খরচ হয়ে যাবে। সকালেরটা কম ৩-৪ রিয়াল ৫ রিয়ালে সকালে খাওয়া যায়। বাকি ২ বেলা মোটামুটি ১৪-১৫ রিয়াল করে এভারেজে খরচ হয়। আচ্ছা আর হইলো যে মক্কা থেকে মদিনা যাওয়ার সময় ৬ নাম্বার টয়লেট এটা কাছাকাছি গেলে ওখান থেকে এই বাংলাদেশীদের মতো ডাকতে থাকে যে মক্কা, মক্কা, মদিনা, মদিনা এরকম ডাকতে থাকে।
এখান থেকে আপনি যদি শেয়ারে যান প্রাইভেট কারগুলোতে তাহলে আপনার ৫০ থেকে ৭০ রিয়াল নেবে মদিনা পর্যন্ত যাওয়ার জন্য। আর আয়েশা মসজিদে যারা উমরা করতে চান তাদের জন্য একটা ফ্রি বাস ছাড়ে ট্যাপটেকো বাস স্ট্যান্ড থেকে, যেটা হচ্ছে কিং আবদুল্লাহ এক্সটেনশনের ওইদিকে। তবে এখন এই যে আয়েশা মসজিদে বা উমরা করার জন্য যে মানুষ যায় এটা শুধু রমজানে ফ্রি দেয়। অন্য সময় ওরা ৳৮ বা ৳৭ এরকম একটা, টাকা বলতে টাকা না, ৭-৮ রিয়ালের মতো একটা খরচ নেয়। যদি আপনি প্রাইভেট কারে যদি যেতে চান সেক্ষেত্রে সিঙ্গেল প্রাইভেট কার ভাড়া করে নিলে ১৫ রিয়ালের মতো লাগে। আর যদি শেয়ারে যান সেক্ষেত্রে ১০ রিয়ালের মতো হলে হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা জানবো যে বাংলাদেশ থেকে আসলে মূলত হজে যাওয়ার কি ধাপ রয়েছে? তো হজে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে ধাপগুলো আছে সেটা হচ্ছে যে আমাদের ১ম এই পরিচয়পত্র থাকতে হবে। অর্থাৎ মানে এনআইডি থাকতে হবে এবং পাসপোর্ট থাকতে হবে। তবে প্রাপ্তবয়স্ক না থাকলে জন্ম নিবন্ধন সনদ দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। এখন আপনাকে মূল কাজটা হলো সরকারি অথবা বেসরকারি যেকোনো একটা মাধ্যম আপনাকে বাছাই করতে হবে। বাংলাদেশ থেকে যেকোনো মাধ্যমেই হজে যাওয়া যায়, সরকারি অথবা বেসরকারি। তবে অন্যান্য দেশের ক্ষেত্রে সবাই যায়, যেমন আমি যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথাও বলি, ইন্ডিয়াতে 90% হাজই যায় হচ্ছে গভর্নমেন্ট মাধ্যমে। যেহেতু গভর্নমেন্টের ওনাদের খরচও কম, সার্ভিসও ভালো। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে উল্টো। আমাদের দেশের ক্ষেত্রে সরকারি মাধ্যমের সার্ভিস খারাপ, আ খরচও অনেক সময় বেশি। আর প্রাইভেট মাধ্যমে খরচও কম আর সার্ভিসও ভালো। তো যে কারণে দেখা যায় যে আমাদের 90% হাজি প্রাইভেট মাধ্যমেই দিয়ে থাকে। গভর্নমেন্ট মাধ্যমে আমাদের হাজি কম যায়। আচ্ছা, তো সরকারি ব্যবস্থাপনার সুবিধা কি? সরকারি ব্যবস্থাপনার সুবিধা হচ্ছে টাকা মার যাওয়ার কোনো ভয় নাই, যেহেতু ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়। আ আর হলো যে তবে সরকারি ব্যবস্থাপনায় খাবারের জন্য যে টাকা দেয়, খাবারের টাকাটা ফেরত দিয়ে দেয়, নিজেরাই খেতে হয় এবং অধিকাংশ সময় মুয়াল্লিম পাওয়া যায় না। কারণ যেহেতু সরকারের তো আসলে রেপুটেশন নিয়ে কোনো টেনশন নাই যে আমি ভালো সার্ভিস দিলে পরের বছর বেশি হাজি পাবো, এরকম কোনো বিষয় নেই। কারণ সরকারি কর্মকর্তারা তো কাজ করলেও মাসে সেলারি পায়, না পেলেও সেলারি পায়। যে কারণে আসলে ওদের ওই টেনডেন্সিটা নেই। তো আম এমনিতে ওদের মানে হোটেলগুলো ফিক্সড হোটেল। এগুলো মূলত মেসফালা যে ব্রিজ আছে, ব্রিজের আশেপাশে হোটেল, ওদের ৭-৮ টা হোটেল নেওয়া থাকে। হোটেলগুলো ফিক্সড হয়। আর প্রাইভেট হোটেলগুলো আসলে দেখা যায় যে চেঞ্জ হয় আরকি। তো সরকারি আম মাধ্যমে যাওয়ার জন্য এই সরকারি ব্যবস্থাপনা প্রত্যেক জেলায় হজের অফিস আছে। এখানে যোগাযোগ করলে অথবা এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। এজেন্সির এটা হলো যে হজ গভর্নমেন্ট হজ পোর্টালে মোবাইল নাম্বার দেওয়া আছে। অথবা হজের যে ওয়েবসাইট আছে এখানে গেলেও ইনশাআল্লাহ এই কিভাবে সরকারি ব্যবস্থাপনা রেজিস্ট্রেশন করতে হয় ওনারা সব খোঁজখবর দিবে এবং এদের সব লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়ে যায়। কোন পার্সোনাল লেনদেন হয় না। বেসরকারি মাধ্যমে। তো বেসরকারি মাধ্যমে দেখা যায় যে আম সুযোগ-সুবিধা বেশি পাওয়া যায়। খাবারও ব্যবস্থা করে এবং মোয়াল্লিমও পাওয়া যায়। তবে এজেন্সি যদি বৈধ না হয় তবে উম এবং সরকারি অনুমোদন না থাকে তবে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো বিষয়টা আপনাকে একটু বুঝায় বলি। মূলত হলো যে বাংলাদেশে বিজনেসটা যেভাবে চলে, আ সবচেয়ে বড় কথা হলো যে একটা এজেন্সি গভর্নমেন্ট অথরাইজড এবং ওয়েবসাইটে দেখাচ্ছে। এটা কখনোই প্রতারণা করবে না। কারণ একটা এজেন্সি অনুমোদন নিতে লক্ষ টাকা প্রয়োজন হয়। লক্ষ টাকা ওদের জামানত দেওয়া লাগে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে বাংলাদেশে মনে করেন যে একজন ব্যক্তি মিস্টার রহিম, উনি হচ্ছে এজেন্সির মালিক। উনি গভর্নমেন্ট থেকে রেজিস্ট্রেশন নিয়েছে এই এজেন্সিটা। এখানে প্রায় কোটি টাকার কাছাকাছি খরচ হয়। এখন এই এজেন্সির মালিক মিস্টার রহিম যেটা করে যে উনি পুরো বাংলাদেশে সার্চ করে বিভিন্ন এলাকায় যারা একটু পপুলার, এটা অনেক সময় হইতে পারে কোনো একজন ইমাম সাহেব, কোনো একজন খতিব সাহেব অথবা এলাকার কোনো একজন গণ্যমান্য ব্যক্তি, এদের সাথে যোগাযোগ করে। যে ভাই আপনি এরকম আমাকে ১০ জন হাজি দিবেন। প্রত্যেক হাজির জন্য আমি ৳৫,০০০ করে দিব। এখন ওই এজেন্সি থেকেই ওরা ওই গ্রামের মনে করেন যে কুড়িগ্রামের একজন ব্যক্তি মিস্টার কুদ্দুস বা অ্যা একজন মিস্টার ফয়সাল। এই মিস্টার ফয়সালকে কি করল? একটা ভিজিটিং কার্ড বানায় দিল। ভিজিটিং কার্ডে লেখা থাকে যে উনি হচ্ছে আমাদের কোম্পানির ডিরেক্টর। তো এখন আপনি মিস্টার ফয়সালকে কুড়িগ্রামবাসী সবাই জানে যে উনি হচ্ছে এই এজেন্সির মালিক। কিন্তু আসলে উনার সাথে এজেন্সির কোনো লিখিত কোনো সম্পর্ক নাই। উনার কন্ট্রাকচুয়াল সম্পর্ক যে উনি একজন হাজির দিলে ৳৫,০০০ বা একজন হাজির দিলে ৳১০,০০০। আর যদি উনি এরকম ২০ জন হাজির দিতে পারে তাহলে উনাকে হজ করায় নিয়ে আসে মুয়াল্লিম হিসাবে। অথবা উমরার ক্ষেত্রেও এরকম করে যে উমরার ক্ষেত্রে তো অত টাকা দিতে পারে না। উমরার ক্ষেত্রে ধরেন একজন ওমরার লোক দিলে ৳২,০০০ করে দিল। আর যদি আপনি ২০ জন ওমরার জন্য নিয়ে আসতে পারেন বা ৩০ জন ওমরার জন্য নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে ফ্রি ওমরা করাবে। তো এইটা হচ্ছে এরকম একটা অলিখিত চুক্তি থাকে। এখন এই যে মিস্টার ফয়সাল, যিনি ওই মনে করেন যে এই সুনামগঞ্জের প্রতিনিধি বা কুড়িগ্রামের প্রতিনিধি, সে যদি টাকাগুলোকে রিসিভ করে টাকাগুলোকে মেরে দেয়, তখন আসলে আপনি ওই মূল এজেন্সিকে ধরলে কোনো লাভ হবে না। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যত লেনদেন হবে আপনাকে মূল এজেন্সির মূল অ্যাকাউন্ট নাম্বারই করতে হবে।
মনে করেন যে একটা এজেন্সির নাম হলো XYZ এজেন্সি। এখন আপনি ব্যাংকে লেনদেন করার সময় দেখবেন যে আপনার ওই অ্যাকাউন্টের নামটা কি XYZ এজেন্সি আছে কিনা। তাহলে আপনি প্রতারিত হবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, প্রতারণা থেকে বাঁচতে হলে ১ম যে কাজ সেটা হচ্ছে এজেন্সি বৈধ কিনা সেটা যাচাই-বাছাই করা। এজন্য কোন একটা এজেন্সির সাথে কথা বলার সাথে, সাথে আপনি উনাকে ২ টা জিনিস জিজ্ঞেস করবেন যে, "আচ্ছা এই এজেন্সির হজ লাইসেন্স নাম্বার কত?" এই লাইসেন্সটা সাধারণত ১ থেকে ৪ সংখ্যার হয়ে থাকে। তো এটা দিয়ে আপনি সার্চ দিবেন। আর ২ নাম্বারে জিজ্ঞেস করবেন যে, "আচ্ছা এই হজ এজেন্সির আসল মালিক কে?" মিস্টার ফয়সাল উনি কিন্তু আসল মালিক না। উনাকে একটা ভিজিটিং কার্ড বানাইছে। উনি ভিজিটিং কার্ডটার মালিক। কিন্তু আসল মালিক কিন্তু পল্টনে থাকে বা ঢাকাতে থাকে। তো এখন এই আসল মালিকের নামটা অবশ্যই শুনে নিলেন যে হ্যাঁ, এটা হচ্ছে মিস্টার রহিম। তো এখন আপনার কাজ হচ্ছে যে হজের ওয়েবসাইটে যাবেন। হজের ওয়েবসাইটে গিয়ে ওই লাইসেন্স নাম্বার দিয়ে সার্চ দিবেন। আচ্ছা, এখন আমরা এই চলে যাব হচ্ছে আমাদের এই যে হজ পোর্টাল, গভর্নমেন্ট হজ পোর্টাল। এখানে আপনি লিখবেন হচ্ছে হজ HAJJ.gov.bd লেখার পর আমাকে একটা ইন্টারফেস আসবে। এখানে ২ টা কাজই হয়। একটা হচ্ছে আপনি হজ এজেন্সি নাম্বার দিয়ে সার্চ দিলেও আসবে। আর আপনি যদি আপনার আইডি কার্ড দিয়ে সার্চ দেন সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন হয়েছে কিনা এটা এখানে দেখাবে। তাহলে আমি মনে করেন যে একটা দিলাম ১৪০০ এটা একটা সার্চ দিলাম। তাহলে দেখেন আমার এখানে দেখাচ্ছে যে হ্যাঁ, এটা হচ্ছে ধরেন আত-তাকওয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেল। দেখেন এখানে মূল মালিক কিন্তু ওই যে মিস্টার ফয়সাল বলছিলাম, তাহলে ইনি হচ্ছে নাজমুল হাসান মূল মালিক। এবং এখানে যে কর্মকর্তা কর্মচারী দেওয়া আছে এইটা ওনাদের অথরাইজড এবং এখানে মোবাইল নাম্বার-টাম্বার সব দেওয়া আছে। এবং দেখেন এখানে কোন বছর হজে ওরা হাজি নিছে এটা মনে হয় হাজি নেয় নাই। তাহলে আমি আরেকটা র‍্যান্ডম দিয়ে সার্চ দিচ্ছি। তো আমি কিন্তু এগুলো র‍্যান্ডম নাম্বার দিয়ে সার্চ দিচ্ছি। মনে করেন যে ১৪০৫। তো এটা দিয়ে সার্চ দিলে আপনার আরেকটা আসছে গ্রোথ ইন্টারন্যাশনাল। আচ্ছা, এরা কিন্তু আবার দেখেন হজে নিছে প্রত্যেক বছরে। ২০২৫ সালে হজে নিছে ৬৮ জন, ২৪ সালে ৭০ জন। প্রত্যেক বছরই ওনারা কিন্তু হজে নিয়েছেন। তো এখন দেখেন এখানেও কিন্তু ওনাদের ডিটেইলস আছে যে মানে কতজনকে হজে নিছে, মোবাইল নাম্বার কত এবং ওটার মালিক কিন্তু এই মোহাম্মদ ওসমান গনি। তো এখন আমাদের মূল বিষয় হলো তো এখন এই যে ওসমান গনি উনি যে মূল মালিক তো এই ওই যে আপনি জিজ্ঞেস করেছিলেন এজেন্সিকে যে মালিকের নাম কি? তাহলে যদি মিলে যায় তাহলে বুঝবেন যে না ঠিক আছে। আর যদি মনে হয় যে না উনি আসলে যে মালিকের কথা বলছে সেই মালিক নাই তাহলে জিজ্ঞেস করতে হবে যে মালিক তো ওয়েবসাইটে এইটা দেখাচ্ছে। আপনি যদি এতটুকু যাচাই-বাছাই করতে পারেন তাহলে ইনশাআল্লাহ প্রতারিত হবেন না। তো এখন এখানে আমি এই যে সেম জিনিসগুলো দেখানো আছে যে কারা মালিক, কারা অংশীদার এবং তারা কোন সালে হজে নিয়ে গেছে। ওই সালে বিভাগ অনুযায়ী কোন বিভাগ থেকে কতজন হাজি ছিল, যারা গিয়েছিল তাদের পেশা কি ছিল, পুরুষ মহিলা কতজন ছিল। একটা সব ডিটেইলস ওই এজেন্সির আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, হজের ক্ষেত্রে যে বিষয়গুলোর উপরে প্যাকেজের টাকার পরিমাণ নির্ভর করে আমরা সেই বিষয়গুলো জানবো। একটা হচ্ছে যে আ হজে মক্কা মদিনা থেকে হোটেলে হারাম শরীফ যত বেশি কাছে তত ভাড়া বেশি। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যেমন কক্সবাজারে কোথাও হোটেলে গেলে যদি এরকম সি বিচ থেকে যত হোটেল কাছে তত যেমন ভাড়া বেশি হয়, ঠিক একইভাবে হারাম থেকে যত বেশি কাছে হোটেল তত ভাড়া বেশি। যত দূরে তত ভাড়া কম। আর কাছে হলে সুবিধা হচ্ছে যে ৫ ওয়াক্ত নামাজ হারামে পড়া যাবে। আর দূরে হলে অনেক সময় বাসে আসা যাওয়া করা লাগে। ৫ ওয়াক্ত নামাজ হারামে পড়াটা একটু কঠিন হয়ে যায়। তো এজন্য যে এটাকে আমরা বিবেচনায় রাখবো যে আসলে কত দূরে নিচ্ছে, কত কাছে রাখতেছে। অন্যদিকে বাসার ক্ষেত্রেও মানে এক রুমে কয়জন আছে সেটার ক্ষেত্রেও আসলে অনেক সময় ভাড়ার বিষয়টা ডিপেন্ড করে। ২ নম্বর হচ্ছে যে বিমান কি ডাইরেক্ট নাকি ট্রানজিট? হজের সময় আসলে এখন সব বিমানই ডাইরেক্ট হয়। তবে যদি ট্রানজিট হয় সেক্ষেত্রে ভাড়া কমে যায়। ট্রানজিট বলতে বোঝায় যে আমার ফ্লাইটটা সরাসরি ঢাকা থেকে জেদ্দা বা মদিনা যাবে না। বরং আমার ফ্লাইটটা ঢাকা থেকে অন্য কোনো একটা দেশে যাবে। এরপরে কিছু যাত্রী নিয়ে এরপরে এই সৌদি আরবে যাবে। তো অনেক সময় দেখা যায় যে যদি দুবাই কেন্দ্রিক কিছু এয়ারলাইন্স থাকে এগুলো শারজাহ এয়ারপোর্টে বা দুবাইতে ট্রানজিট দেয়। ইন্ডিয়ান কেন্দ্রিক এয়ারলাইন্স হলে ইন্ডিয়াতে ট্রানজিট দেয়। কাতার কেন্দ্রিক এয়ারলাইন্স হলে অর্থাৎ যে দেশের এয়ারলাইন্স সেই দেশ সাধারণত ট্রানজিট দিয়ে থাকে। এক্ষেত্রে ভাড়া অনেকটাই কমে আসে। আচ্ছা, ফিতরাহ। ফিতরা হজ হচ্ছে আরেক ধরনের হজ যেটা হচ্ছে যে ফিতরার ক্ষেত্রে কিছু ভাড়া কমে। ফিতরা অর্থ স্থানান্তর করা। এটার বিষয়টা এরকম হয় মনে করেন যে হজের যে ১০ দিন হজের সময়টা, এই হজের সময়টাতে মক্কাতে সবচেয়ে বেশি ভিড় থাকে। তো ওই এজেন্সিগুলো যেটা করে এই সময় এই ১০-১২ দিন ১৫ দিন হাজিদেরকে নিয়ে রাখে আজিজিয়া একটু দূরে নিয়ে রাখে। যখন হজ শেষ হয়ে যায় এরপরে আবার কাছাকাছি নিয়ে আসে। তাহলে এক্ষেত্রে আসলে ২ টা সিকোয়েন্স থাকে। একটা হলো যে অর্থাৎ মক্কাতেই ২ বার হলে হোটেল চেঞ্জ করা লাগে।
একবার হচ্ছে দূরে নিয়ে রাখে, যখন হজ শেষ হয়ে যায় তখন কাছাকাছি নিয়ে আসে। তো এক্ষেত্রে একটু কষ্ট। দেখা যায় ২ বার হোটেল চেঞ্জ করা লাগে। মদিনা তো চেঞ্জ করা লাগবে, সেক্ষেত্রে টোটাল ৩ বারের কাছাকাছি হোটেল চেঞ্জ করা লাগে। তো ফেতরা হলে সমস্যা নাই। কিন্তু ফেতরার ক্ষেত্রে কিছু আ কম হচ্ছে কিনা এটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই জানে না যে আসলে ফেতরাটা কি? অনেকেই মানে বলে ১ম দিকে অনেক আগে চলে আসছে, এসে বলে যে, "আমি তো একবারে হারাম কাছাকাছি রাখছি। আমাকে এজেন্সি অনেক কম টাকা নিয়েছে।" তো পরবর্তীতে জিজ্ঞেস করলে দেখা যায় যে না, আসলে উনারা মূলত এই যে করেছে, যেটা ফেতরার কারণে কিছুটা ওদের খরচ কম হয়েছে। তো এজন্য আমরা এটা মাথায় রাখবো যে আসলে আমাদের এটা ফেতরা কিন্তু নরমাল। ৪ নাম্বার হচ্ছে যে আমাদের এই খাবারটাকে আমাদের কনফার্ম করতে হবে যে ৩ বেলা খাবার আমাকে হোটেলে পৌঁছে দিবে কিনা এটা কনফার্ম করতে হবে। কোরবানি, আচ্ছা কোরবানির ক্ষেত্রে এই বছর থেকে এখন আর আসলে নিজে কোরবানি দেওয়ার সুযোগ নাই। এর আগে আমরা প্রত্যেক বছরই নিজে গিয়ে কোরবানি দিয়েছি। কিন্তু এই বছর থেকে একেবারে সৌদি গভর্নমেন্টের প্যাকেজের ভিতরেই কোরবানিকে ইনক্লুড করে ফেলেছে। যার কারণে এখন আর এই বাজার থেকে পশু কিনে নিজে কোরবানি দেওয়ার এই অপশনটা এখন আর নেই। আচ্ছা, প্রতি বছরই সরকার থেকে একটা প্যাকেজ ঘোষণা করা হয়। তো ওই প্যাকেজে প্রত্যেকটা জিনিসই ভাগ করা থাকে। যে জমজমের পানি, দেখেন জমজমের পানিও কিন্তু সৌদি ২০ রিয়াল অর্থাৎ ৳৬৫০ অর্থাৎ আমরা অনেক সময় মনে করি যে আমাকে মনে হয় জমজমের পানি ফ্রি দিচ্ছে। আসলে এখানে ফ্রি বলতে কিছুই নেই। প্রত্যেকটা জিনিসের জন্যই আমাদের ব্যয় আছে। এবং অনেক সময় যেটা হয় যে এই যে মক্কা মদিনায় যে আমাদের যে বালিশটা দেয়, মিনাতে আমাদের যে বালিশ দেয় বা আরাফাতের ময়দানে বালিশ দেয়, চাদর দেয়, এই বালিশ চাদরটাও আমার টাকা দিয়ে কেনা। তো এটার টাকাও কিন্তু এখানে এড করা আছে। তো এজন্য অনেক সময় এরকম হয় যে অনেকেই চায়, হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের এয়ারলাইন্সে বিমানের ভিতরে গায়ে দেওয়ার জন্য যে চাদরটা দেয়, ব্ল্যাঙ্কেটটা দেয়, এটা কিন্তু বিমানের। এটা আমাকে দিয়ে দেওয়া হবে না। এটাকে অবশ্যই ফেরত দিয়ে আসতে হবে। কারণ যেহেতু আমাদের টিকিটের সাথে এই ব্ল্যাঙ্কেটের টাকাটা রেখে দেয়নি। তবে, তবে আরাফাতের ময়দানে বা এই মিনাতে আপনাদের যে চাদরে আপনারা ঘুমাবেন, কেউ চাইলে এই আরাফাতের ময়দান থেকে মুজদালিফার জন্য এই চাদর নিয়ে আসলেও কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে যে এইটা আপনার টাকায় কেনা। আপনার যে একটা চাদর, আপনি এটার মালিক, এটা আপনি নিয়ে আসলেও সমস্যা নেই। কারণ এইটা আবার ওরা ২য় বছর এটা ইউজ করে না। প্রত্যেক বছরই এটা একবারে ব্র্যান্ড নিউ চাদর, ব্র্যান্ড নিউ কাপড়, ব্র্যান্ড নিউ বালিশ ইউজ করে। তো এজন্য এটা যদি আপনি মুজদালিফার জন্য নিয়ে আসেন, কোনো সমস্যা হবে না। আমরা এখন জানবো যে আসলে কিভাবে আমরা প্রি নিবন্ধন করব বা প্রি রেজিস্ট্রেশন করব বা প্রাক নিবন্ধন করব। তো প্রাক নিবন্ধন করার ধাপগুলো হলো আপনার এনআইডি থাকতে হবে অথবা জন্ম নিবন্ধন থাকতে হবে যদি প্রাপ্তবয়স্ক না হন। আর সেক্ষেত্রে সরকারি হলে তো ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করতে হবে। আর বেসরকারি হলে যে বৈধ এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে। এরপরে এই এজেন্সির কাছে এটা সম্ভবত ৩০,০০০ প্লাস মাইনাস লাগে। ৩০,০০০ প্লাস মাইনাস টাকা দিলে আপনার প্রি-রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনি আপনার মোবাইলে মেসেজ পাবেন। মেসেজ আসলেই আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার প্রি-রেজিস্ট্রেশনটা হয়েছে। কারণ এখানে প্রত্যেকটা জিনিসই গভর্নমেন্ট এমনভাবে করেছে যে আপনি প্রত্যেকটা জিনিসই আপনার মোবাইলে মেসেজ পাবেন। আচ্ছা, তো এখন আমরা যদি মেসেজ পাই, মেসেজ পাওয়ার পরে আমরা আবার এই যে হজের যে ওয়েবসাইটে আমরা গিয়েছিলাম, ওই ওয়েবসাইটে গিয়ে যদি আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে সার্চ দেন, এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে সার্চ দেন, তাহলে কিন্তু আপনার এখানে দেখাবে যে হ্যাঁ, প্রাক নিবন্ধিত। অর্থাৎ আপনি প্রাক নিবন্ধিত হয়েছেন কিনা এই সব বিস্তারিত আপনি ওয়েবসাইট থেকে ট্র্যাকিং করতে পারবেন। অর্থাৎ এখানে প্রত্যেকটা স্টেপে কিন্তু ওয়েবসাইট থেকে দেখা যায়। অর্থাৎ আপনি একটু সচেতন থাকলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, এরপরে এই আ মানে কিছুদিন পরে যেটা হয় যে আপনি টাকার একটা বড় অংশ যখন জমা দেন, তখন ওরা আপনাকে পিআইডি নাম্বার দেয়। আপনি যখন পিআইডি নাম্বারটা পেয়ে যাবেন, তখনই আপনি কেবল নিশ্চিত হবেন যে আপনি এই বছরই হজে যাচ্ছেন। তো এখানে আমরা সার্চ দিলে আমরা অনেক কিছু দেখতে পাবো যে এই বছর গভর্নমেন্টের মাধ্যমে কতজন হজে যাচ্ছে, প্রাইভেটের মাধ্যমে কতজন হজে যাচ্ছে। দেখেন, এটা হচ্ছে ২০২০ সালে একটা স্ক্রিনশট যে গভর্নমেন্টের মাধ্যমে যাচ্ছে ৬,০০০, প্রাইভেটের মাধ্যমে যাচ্ছে ২,০০,০০০ প্রায়। তো এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস যাচাই-বাছাই করতে পারবো। তো আমরা এখন এটা দেখি প্র্যাকটিক্যালি আমরা সার্চ দিয়ে যে পিআইডি নাম্বার পড়লে কেমন হয়? আচ্ছা, আমরা তাহলে এখানে গিয়ে একটা আইডি নাম্বার সার্চ দিলাম। আইডি নাম্বার সার্চ দিলে দেখেন অটোমেটিক কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে যে এটা পিআইডি নাম্বার পড়েছে। তো অর্থাৎ পিআইডি নাম্বার যদি পড়ে যায়, তার মানে হচ্ছে আপনি এই বছর হজে যেতে পারবেন। তাহলে আমরা এই হজের যে ধাপগুলো আমরা এইভাবে 1 বাই 1 ফিল আপ করতে পারবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।